আমরা যে লড়াইটা করছি এই লড়াইটা অনেক কঠিন লড়াই। আমাদের লড়াই এই 4 পয়সার খুদে আইএসএফ এর বিরুদ্ধে নয়, এই 4 পয়সার খুদে কিছু সমাজ বিরোধীর বিরুদ্ধে নয়। আমাদের লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি, যারা আজকের গোটা বাংলাকে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে, যারা গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে, যারা বাংলা ইসলাম ধর্ম সনাতন ধর্মকে ধ্বংস করে যারা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে, আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে। কারণ আমরা মনে করি আজ ভাঙড়ের মাটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা লড়াই করছে, আমার আত্মবিশ্বাস আমরা লোকসভাতে 87,000 ভোটে জিতেছিলাম, আর বিধানসভাতে 1 লক্ষের বেশি ভোটে জিতবো। এটা একদম দায়িত্ব নিয়ে আজকের এই সভা থেকে আমরা ঘোষণা করছি। আটকাবার ক্ষমতা নেই। আজকের যিনি ভাঙড়ের বিধায়ক আছে, গত পরশুদিন একটা ছোট্ট ঘটনা ঘটেছে আমাদের এই ঘটকপুকুর লাগোয়া গোবিন্দপুরে। আমরা কেউ কিছু জানি না, বাইরে থেকে কিছু সমাজ বিরোধী এনে ওই এলাকার পরিবেশ নষ্ট করেছিল। গ্রামের লোকেরা সেখানে রুখে দিয়েছে, ঠিক করেছে, সঠিক কাজ করেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। তুমি বিধায়ক, তুমি এসো, আপত্তি নেই। সমাজ বিরোধী কার্যকরবার কেন? আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি, তোমার খুব গায়ে জ্বালা করছে? তোমার যারা কর্মী আছে তোমার মদতে জঙ্গিপনা করেনি? কেন ভোট গণনার দিন ভাঙড়ে 23 সালে 3 জন আইএসএফ এর কর্মী খুন হলো? কাদের হাতে খুন হয়েছিল? রাত 2টো, তখন তো তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না। সেখানে ছিল 100 পাঞ্জাব পুলিশ, 100 সেন্ট্রাল পুলিশ, আর 250 ছিল বেঙ্গল পুলিশ। বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে তুমি পিছন থেকে কলকাঠি নেড়ে তুমি 3টে ভাঙড়ের তাজা সন্তানকে খুন করিয়েছিলে। কোর্টে যাবে আমার বিরুদ্ধে, যাও, কোনো আপত্তি নেই। আমরা কোর্টে দাঁড়িয়ে বলবো যে একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে 3 জন তাজা সন্তানকে পিছনে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে খুন করায়। ওখানে বলেছো তৃণমূল একটা বড় ভুল করলো। কি? ওই গোবিন্দপুরের লোকেরা নাকি ওকে ধাক্কা মেরেছে। ও বলে যে ভাঙড়ের লোকেরা শওকত মোল্লাকে, আর আমি কে আগে শুনে নে। আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজারভার। আর নাম্বার 3, তোর মতো বহিরাগত নয়, আমি দক্ষিণ 24 পরগনা জেলার ভূমিপুত্র। এটা হচ্ছে প্রথম তোর মাথায় রাখা উচিত। একটা বহিরাগত দালাল এসে গত 3 বছর 4 বছর ধরে আজ ভাঙড়ের মাটিটাকে অপবিত্র করে দিচ্ছে, ভাঙড়ের মাটিটাকে কালিমালিপ্ত করছে। তোর হিম্মত যদি থাকে, সেদিন বলেছিস যে যদি ভাঙড়ে গেলে যদি অন্যরা কেউ যদি ওরাকে আটকে দেয়, তোর বাপের বেটা যদি থাকে আমার একবার আটকে দেখা, কতটা মায়ের দুধ খেয়েছি তুই, আমরা বুঝে নেব। কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি তো লড়াইয়ের জন্য? গায়ে মানে না, আপনিই মরণ। 4 বছর ধরে গোটা ভাঙড়টাকে একেবারে বন্ধাতে পরিণত করেছি, কোনো উন্নয়ন নেই। আর বিধানসভাতে গিয়ে শুভেন্দুর সঙ্গে কোলাকুলি জাপটাজাপটি করে। কে এই শুভেন্দু? একটা বিজেপি দালাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে বাবাকে সাংসদ, ভাইকে সাংসদ, আরেক ভাইকে বিধায়ক, তৃণমূল কংগ্রেসকে লুটে ফুটে খেয়ে অমিত শাহের পায়ে পড়ে বিজেপির নেতা হয়েছে। কে এই শুভেন্দু? আপনারা জানেন, যারা প্রতিদিন টেলিভিশন দেখছেন,
গত দুদিন আগে সে একটা মন্তব্য করেছে যে সায়েন্স সিটি থেকে গোসবা পর্যন্ত ঘটকপুকুর হয়ে মালঞ্চ হয়ে সরবেড়িয়া হয়ে গোসবার গদখালি পর্যন্ত যে রাস্তা, আর কামালগাছি থেকে বারুইপুর ক্যানিং হয়ে গদখালি বাসন্তী হয়ে যে রাস্তা, এই দুটি রাস্তার আশেপাশে বা এই দুটি রাস্তার সমস্ত জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে পারেন এই এলাকার মানুষকে কত বড় অসম্মান করছে। আজ থেকে 3 বছর আগে ওই গাদ্দার এই পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিল 3টি দপ্তরে। কই সেদিন তো একবার বলনি যে এখানে এই রাস্তায় বা রাস্তার আশেপাশে জঙ্গিরা বসবাস করে। এই দুটি রাস্তায় তার বাইরে কত আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, কেউ শিক্ষক, কেউ সরকারি কর্মচারী, কেউ ইমাম সাহেব, কেউ মুয়াজ্জিন সাহেব, কেউ পুরোহিত সাহেব, লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করে। আজকে নিজের টিআরপি বাড়ানোর জন্য আজ গোটা দক্ষিণ 24 পরগনা জেলাকে, গোটা উত্তর 24 পরগনা জেলার একটা পার্ট আজকে সমাজ বিরোধী বানিয়ে দিচ্ছ, জঙ্গি বানিয়ে দিচ্ছ। অসভ্যতা একটা চরমে পৌঁছে গেছে। আর বলছে ক্যানিং থেকে একটা জঙ্গি ধরা পড়েছে, এই জঙ্গি নাকি আমি নাকি আশ্রয় দিয়েছিলাম। আমি বলছি তোর বাপের যদি ক্ষমতা থাকে তুই আমাকে একবার প্রমাণ করে দেখা যে চুল পরিমাণ কোনো কানেকশন আমাদের সঙ্গে আছে। মিথ্যাবাজ, দালাল, ধাপ্পাবাজ, চিটিংবাজ। কেন ভারতবর্ষে জঙ্গি ঢুকছে তার দায়ী কে? 56 ইঞ্চি ছাতি, বড় বড় কথা বলে নরেন্দ্র মোদী, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। বলছে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে, কেউ বলছে পাকিস্তান থেকে ঢুকছে, কেউ বলছে শ্রীলঙ্কা থেকে ঢুকছে, কেউ বলছে মায়ানমার থেকে ঢুকছে, কেউ বলছে ভুটান থেকে ঢুকছে, কেউ বলছে বাংলা একটা সেফ প্যাসেজ। লজ্জা করে না? আজকে 2011 সালে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের গোটা বাংলায় যে শান্তির পরিবেশ তৈরি হয়েছে, স্বাধীনতার পর কোনো কেউ বলতে পারবে না এত শান্তির পরিবেশ বিগত দিনে বাংলাতে ছিল, যেটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের গোটা বাংলার শান্তি পরিবেশ তৈরি হয়েছে। আমি বলি তুমি আমাকে জঙ্গি বলেছো, শুভেন্দু অধিকারী জেনে রেখে দাও, তোমাকে কোর্টে টেনে নিয়ে যাব, এর নাম বাপের বেটা শওকত মোল্লা। এটা আমি আজকে তোমাকে বলে দিলাম। দুটোকেই লিগ্যাল নোটিশ পাঠাবো, একটা শুভেন্দু অধিকারী আর আরেকটা সুকান্ত মজুমদার। যদি কোর্টে যদি টেনে না নিয়ে যেতে পারি, আমার বাপের নাম না, আমি এটা পরিষ্কারভাবে আজকের এখান থেকে ঘোষণা করছি। নাকানি চোপানি খাইয়ে ছাড়বো তোমার। আর আমি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, লড়াই করতে গেলে বুক চিতিয়ে লড়াই করতে হয়, কাপুরুষের মতো লড়াই নয়। নওশাদকে জিজ্ঞাসা করো 4 বছরে কোন কাজটা ভাঙড়ে করেছে। জিজ্ঞাসা করুন কোথায় মেডিকেল কলেজ ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলে। জিজ্ঞাসা করুন কোথায় ভাঙড়ের উন্নয়ন ভোটের আগে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, কেন করতে পারোনি? আর ভাঙড়ে এসে 10 দিন ধরে ওখানে একটা রক্তদান শিবির হবে, 10 দিন ধরে মাইক চালাচ্ছে। আর দোকানদাররা বলছে দাদা জ্বলে গেলেন। 10 দিন ধরে একটা রক্তদান শিবিরের জন্য মাইক চালায় কেউ? এই সোনপুরে 10 দিন ধরে মাইক চলছে। আমাদের কর্মীরা বলছিল মাইকটা টেনে খুলে ফেলে দিয়ে, আমি দরকার নেই। ছুঁচো মেরে হাত গন্ধ করা যাবে না, এটা আমি সকলকে অনুরোধ করব। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে লড়াই করতে হবে। আজকে যে মানুষ, যে নেতা, যে কর্মীরা আজকের এখানে জমায়েত হয়েছে, আমি মনে করি আপনারা যদি ঐক্যবদ্ধভাবে লড়ান, আগামী দিনে খড়কুটের মতো উড়ে যাবে আইএসএফ এর মতো ওই দাঙ্গাবাজ, ওই সমাজ বিরোধীরা। এটা নিশ্চিতভাবে আমরা মনে করি। ভাঙড়ের উন্নয়নের দায়িত্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াইটা চলছে, এই লড়াই কন্টিনিউ আমাদের চলবে। আগামী 19 তারিখ আমাদের ভাঙড়ের ভগবানপুরে আমাদের নেতা খয়রুল ইসলাম, তার সহকর্মী যারা আছে, মমিনুল থেকে শুরু করে যারা যারা আছে, তাদের নেতৃত্বে ঠিক এরকম একটি সভা হবে।
19 তারিখে আগামী 1 জানুয়ারি আমরা আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিটা বুথে বুথে আমাদের পতাকা উঠবে, 2টি ব্লকে, একটা বুথ না যেন খালি থাকে। ভাঁড় 2 নম্বর ব্লকে 218 খানা বুথ, আর ভাঁড় 1 নম্বর ব্লকে 218 খানা বুথ। এই 436 খানা বুথে প্রত্যেকটা বুথে পতাকা তুলতে হবে। আর ওই দিন আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাঁড় বিধানসভা 13টা অঞ্চলে আমরা শীতবস্ত্র বিতরণ করব। প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথ থেকে 20 জন করে আমাদের দলের যারা গরিব কর্মী, যারা পেটে কাপড় বেঁধে লড়াই করে, কেউ বুথ কমিটি, কেউ অঞ্চল কমিটি, কেউ কমিটির বাইরেও যদি থাকে, সেই ধরনের কর্মীদের নিয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে। সকলকে দায়িত্ব নিয়ে করার জন্য আমি অনুরোধ করব। আর চিন্তার কোনো কারণ নেই। ভাঁড় 1 এবং ভাঁড় 2 যৌথভাবে যে লড়াইটা শুরু করেছে, সেই লড়াই আরো বেশি সংঘবদ্ধ করতে হবে। আরেকটা কথা আমি ভুলে যাচ্ছিলাম, আরেকটা নাটক শুরু হয়েছে বাংলায়। একজন হেরো সাংসদ অর্জুন সিংটা ভেঙে গেছে, আমাদের পার্থভৌমিক সিংটা ভেঙে দিয়েছে গত লোকসভাতে। বলছে বিরোধী দলনেতার উপর আক্রমণ করতে পারে কারা? বলছে বাংলাদেশের জঙ্গিরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার নাকি প্ল্যানিং করছে। আরে ভাবতে তো লজ্জা লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় এইসব খড়কুটোর বিরুদ্ধে চক্রান্ত করবে, যারা 2021-এ হেরেছে, যারা 2023-এ হেরেছে, যারা 2024-এ হেরেছে, যাদের বলে বাংলার বিশ্বাসঘাতক, যাদের বলা হয় বাংলার মির্জাফর, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে শত্রুতা করবে, অ্যাটাক করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এতই অসুবিধা হয়ে গেছে? বাংলার মানুষ যাদেরকে চেনে না, যদি কেউ বলে, ওর নামটা জিজ্ঞাসা করে, বলে ও তো মির্জাফর, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে চক্রান্ত করতে হবে। আসলে এরা একটা মনোরোগ হয়ে, এদের রোগটা এমন জায়গায় চলে গেছে, এটা সে কি বলে না, মাথা খারাপ হয়ে গেলে মেন্টাল পেশেন্ট, সাইকো পেশেন্ট হয়ে গেছে। বিশেষ করে এই শুভেন্দু আর সুকান্ত, এই দুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে, তা না হলে এদের রোগটা সারবে না। আমি বিজেপির যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন বা কেন্দ্রের বিজেপি নেতারা আছেন, এখানে যারা দায়িত্বে আছেন, তাদের বলবো, পশ্চিমবাংলা ভালো মেন্টাল হসপিটাল আছে, এই দুজনকে অন্তত কিছুদিনের জন্য অন্তত ট্রিটমেন্ট করা ভালো, তা না হলে এ রোগ সারবে না। কি আমি ঠিক বলছি তো? সবাই একটু জোরে বলবেন তো। তার মানে ট্রিটমেন্ট এদের করতেই হবে। কারণ যারা বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায়, কারণ যারা বাংলাকে ধ্বংস করতে চায়, যারা নাটক করে নিজের টিআরপি বাড়াতে চায়, তাদের জন্য এই ধরনের ট্রিটমেন্ট ছাড়া এই রোগ কখনো ভালো হবে না। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি বলেছিলাম 12:30 থেকে 1টার মধ্যে আমরা আমাদের সভাটা শেষ করব।